নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি শাকিন শাড়িছুড়ি নাটকের। আমরা দেখছিলাম ৬৭ থেকে ৭১ এপিসোড। এবং গেল এপিসোডে আপনারা দেখেছেন যে গোলাম যে মন্ডল সাহেবের কাছে গেছে এবং মন্ডল সাহেবকে বলছে তার রীতিমতন তার জীবনহানি হতে পারে, এবং অপরদিকে প্রতিদিনই জাপান ডাক্তার কাউকে না কাউকে ধরছে যে যে করেই হোক তার ওই হেনার যে শ্বশুর বাড়ি তার খবর নেওয়ার জন্য। বন্ধুরা, তো নাটক কিন্তু জমে গেছে, তো দেখছি। তবে একটা জিনিস আপনাদের কাছে বলবো, ভিউ কেন এত কম হচ্ছে আমরা জানি না। আমার মনে হচ্ছে নতুন যেসব ভিডিও আছে সেই ভিডিওগুলোকে আমাদের চ্যানেলে আনতে হবে, বারবার করে বলছি। আর আপনারা যত পারেন কিন্তু আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন। তো আর বেশি দেরি করব না, তো শাকিন শাড়িছড়ি নাটকটা চলুন আমরা দেখে নিই। তোমার কি কোনো লজ্জা শরম বলে কোনো জিনিস নাই? তুমি তো খুব খারাপ একটা মেয়ে। আচ্ছা, বলছে তোমরা সবাই খারাপ আমাকে মেয়ে। পাগল মনে করো না? অবাক করো কে ডাক্তার? আমি কি তোমার ওই বিলকিসের চেয়ে দেখতে খারাপ? তুমি যতই বিশ্ব সুন্দরী হও না কিছু জন্য, তাতে আমার কি? আমি সারা জীবন যদি আবিয়ে তো থাই, মরার একদিন পর্যন্ত বিয়ে না করলে তো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। বলছে মরার আগের দিন পর্যন্ত বিয়ে না করলে ওর মতো মেয়েকে বিয়ে করো না। ব্যাপারটা কেমন হলো? পলাশয় একজন মানুষ পায়, তুমি এবা করে সুযোগ নিলে কাকলি, ঘিন্নে লাগতেছে আমার। শরীর এত গুরু চিন্তা করে দেখ তো চক্রান্ত তোমার মধ্যে সেই কথা তো বারবার প্রমাণ করে দিচ্ছাও। তুমি মুরব্বী বাইসে থাকতি আমাকে মোহর অন্যের হাতে যাকে বাগরা। আমাকে এখন খুব মুরব্বী কয়া সম্মান দিচ্ছ, হুম। তাই না গুরুদাস? তোর বউ যখন আমাকে তারে মারবের আসে, তখন কি তোর চোখে ঠুলি দিয়ে থাকিস? সেই আগেই তাহলে তুমি আমাকে মোহরের ভাগ থেকে বঞ্চিত করবে না? মোহরের ভাত থেকে বঞ্চিত করে দিচ্ছে। তুই এখন যাতে এখান থেকে একই কথা আমার আর শুনবে ইচ্ছে করে না। আচ্ছা, না শুনলে ওই যে রঞ্জু যে আমার ঢেল মারিছি বলে তো দোষী সাব্যস্ত করলো, তার বিচার খান করে দাও। বেশি কথা কষ্টে গুরুদাস, বিষের করবে লাগলি কিসে খুঁড়তে সাপ বাড়ায় আসবে পারে। যে কেঁচো করলে সাপ বেরিয়ে আসবে। আমি কথা বলি তো বেশি কথা হয়ে যায়, আর কাছে করতে পারে সাপ বাড়ে আসবে, আর কারো বিচার নেই। হ্যাঁ, এবার ও এখন বলছে অন্য সময় ভাত বন্ধ করে দিয়েছিল, এই বন্দুকটা দেখছে। মন্ডল সাহেব তো আমাকে আজকাল গিরাজ্জই করতেছে না, আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না। ভাবতে মনে হচ্ছে যে আমি এখন অ্যাবনর্মাল হয়ে বসে রয়েছি। এত বড় সাংঘাতিক একটা ঘটনা প্রমাণ সহ হাতে নাতে দিয়ে দিলাম। কস্তুরী, তোমার হাতেই ডাকি। ওর মাথা খারাপ হয়ে গেছে কিন্তু। সিনবার পারতেছেন না? সেনবো না কিসের জন্য? আমি ভাবতেছি এইটা তোমার হাতে আসলে কেমবা করে? দেখে তো মনে হচ্ছে যে রসনে সেই গুলি সারা পিস্তল। ঠিকই ধরিছেন, ঠিকই ধরেছেন। পিস্তলের রসন ভাই আমাকে পিতি উপরে এসে পেয়েছে। আচ্ছা, রওশন তোমাক প্রীতি উপহার হিসেবে এরকম একটা খারাপ জিনিস দিলে, আর তুমি আগে ও যে খারাপ জিনিস দিল। হ্যাস করে জিনিসটা লিলে। এটা স্বাভাবিক, ও তো ভয় অবাক হয়ে গেছে। কস্তুরী খুব, তুমি হচ্ছে একটা শিল্পী মানুষ, হ্যাঁ? তোমার হাতগুলি এখন হারমোনি রিডির পর দিয়ে থাকবে, তা না তুমি পিস্তল হাতে গলে বসে লইছা। দেশের যে কি অবস্থা হইলে। দেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। শুনলাম গোলাম নাকি আইছে। আইছে তো কি হবে? তাক বাগানের মধ্যে যাবার কোন, আমি তার সাথে দেখা করব। শোনো কস্তুরী, এটা কিন্তু তোমার সাথে আমার কথা ছিল না। সেই দিনে এইতালে আমি যখন গোলামে ফাটাচ্ছিলাম তখন এবার কিন্তু ওকে তুমি দিয়ে কাজ শিকালি করাতে দোহাই শুরু আমার করেছে, উপরে বলছে তাকে ডেকে নিয়ে আসো। আপনি একটু বেশি কথা বলেন। আমি কার সাথে কোনে দেখা করব সেটা আমার বিষয়। আমি আপনার যা খুশি তা করেন। হ্যাঁ, এবার এখন আর ভয় পাচ্ছে না। এ বাবা, বললাম না? পিস্তল হাতে তো এখন ডেসপারেট হয়ে গেছে। তুমি আমাকে অর্ডার মারতে চাও? কি কি আর কইছেন মারতিছে। মান্নান চাচা? আপনি সময় নষ্ট করছেন কি জন্য? বাবা। যা তা করেন গিয়া। যান যান। আরে হান্নান, তোর খালাতো ভাই তো দিন দিন গেদা বাচ্চা হয়ে যাচ্ছে রে। আমি আর কি কব কোন তো মন্ডল সাহেব, আমি যে কথা খালাতো ভাই কই মানে সেই কি? কথাটাই এই মান্নানের কথা বল। তুই নিয়ে আমি কি করি ক দেখি। এত হট টেম্পার হলে চলে? যে কটা মাথার চুল আছে সেও তো আর বাঁচাইবার পারবে না। আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, এই মান্নান ভাইয়ের একটা বিয়ের ব্যবস্থা করে দেন। হিট খাওয়া শরীর তো। এখন হ্যাঁ, ঠিক ধরেছে। চুপ করে। এ হান্নান, তুই একটু বাইরে যা তো, আমি গোলামের সাথে একটু কথা বলবো। বললাম না? কি হলো? হ্যাঁ, যাস না কেন? ও গোলামকে জিজ্ঞেস করবে কিছু জিনিস, হতে পারে। এ কিন্তু সব বুঝতে পারছে কিন্তু কিছু করতে পারছে না। এবার জিজ্ঞেস করবে নিশ্চয়ই কিছু হয়েছে।
রে খালাতো ভাই? তুই না মন্ডল সাহেবের সাথে বসে বসে প্রাইভেট কথা করছিল, তোরা মুখ চুন করে এসে বসলু যে। মন্ডল সাহেবের সাথে আমার কোনো প্রাইভেট কথা হচ্ছিল না খালাতো ভাই। কথা হচ্ছে যায় দেখ গা, ওই গোলাম চোরের সাথে প্রাইভেট কথা হচ্ছে। তুই কি করছিস খালাতো ভাই? আচ্ছা, এ কিন্তু হঠাৎ বারবারই করে ওকে মন্ডল ওয়ার্নিং ভাই দিচ্ছে। এই গুলাম চোরের এত গুরুত্ব বেড়ে গেল গোলাম কিসের চোরের জন্যে? গুরুত্ব বেড়ে এটা গেছে। এখন মাথায় ঢুকতেছে না। যখন যার সাথে স্বার্থ, হ্যাঁ, তখন তার গুরুত্ব বেড়ে যায়। এটাই এটা হচ্ছে মন্ডল বাড়ির নিয়ে। এটা কিন্তু একদম দারুণ কথা এই বলেছে। কয়দিনে আমি এই কথাটা ভালো করে বুঝে গেছি খালাতো ভাই। একদম। ঠিকই কইছিস। এর মধ্যে কি সব ঘটনা ঘটে গেছে তুই তো চিন্তাও করে পারবো না। রসনের পিস্তল তখন কস্তুরীর হাতে। কোষ কি? তাহলে কি তলে তলে সকলেই এক হয়ে গেছে নাকি খালাতো ভাই? ওরা দুজন আস্তে আস্তে বুঝতে পারছে এদেরকে ইউজ করছিল এতদিন। আকাশ পাতাল তফাৎ। আমাক হুকুম করে কয় কি গুলাম চোরে ডাকে দেও। এই যে অবশ্য দেও মন কয় নাই, দেয়ানি কয়ছে। কয় নাই কতি কতক্ষণ? হুম, তুই এনে বসে রয়েছিস কে? যা তাড়াতাড়ি যা, গোলাম চোরেক ডাকি দে। আরে মালিক পক্ষের হুকুম তোর পালন করা লাগবিলা। যা তাতে যা। আর সব কথা নয় বাদই দিলাম। চিন্তা করে দেখ, যে হাতে হারমোনি বাজার কথা সেই হাতে পিস্তল উঠে গেছে। একটা শিল্পী মানুষ, তা সেই রকম করে ধ্বংস হয়ে যাবি, এটা তো আমি কিছুতেই মানে লিবার পারতেছি না। এটা খালাতো ভাই, এগুলা হ্যাঁ দেখুন, আবার জিজ্ঞেস করবে কিছু, সামনে ডাকছে। হায় তো ব্যাপার আছেই। ভাবছি মনে হয় ওর হ্যাঁ, মেয়েকে নিয়ে হ্যাঁ। ফেলেছে নাকি বলুন তো? সত্যি করে কত রুইতনের কাছে কোনো অস্ত্র মস্ত্র আছে নাকি? ও রুইতানকে নিয়ে ভয় পাচ্ছে। না 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 মন্ডল সাহেব, রুইতন অস্ত্র পাবি কনে? ওই আমার জানা মতে তো রুইতনের কাছে টাম কাটা চাকুও নেই। আমাদের সারি সুরি গায়ে ওই অস্ত্র বলতে তো একখান ওই রুইতন জংশন কাকার ওই রামদাও। তাইলে তুই যে কলু যে রুইতন আমাকে খুন করার চক্রান্ত করতেছে? সে কথাও ঠিক মন্ডল সাহেব, তো চক্রান্ত করতে তো অস্ত্র লাগে না। না রে, তোর কথা আমি মানবার পারলাম না। মানুষের হাতে অস্ত্র না থাকলে মানুষের গরম কোত্থেকে আসবি? রুইতনের গরমের কথা করছেন তো, তার তো সব ফাও গরম। ওই হুন্ডার ঘটনার সময় দেখলেন না কত হাতি ঘোড়া মারতেছিল? আপনি যখন কানে মোচড় দিয়ে হুন্ডা খান নিয়ে আসলেন তখন কিছু করবার পারছিল? এই রসনের সাথে রুইতনের খুব বন্ধুত্ব হয়ে গেছে না রে? কিসের বন্ধুত্ব মন্ডল সাহেব? কনে রওশন ভাই আর কনে রুইতন, একটু খাতির করে কথা বলে কি বন্ধুত্ব হয়ে যায়? তবে এ কথাও ঠিক, এই রুইতন যেসব কথা কয়ে বেড়াচ্ছে এ সবই হচ্ছে ওই ওই রওশন ভাইয়ের গরমে। বাদ দে রসনের কথা। তোগারে কাজ কামের খবর কি? হ্যাঁ, তোগারে কাজ কামের ভাব দেখে মনে হচ্ছে এবছর যেন তোকে আমি দাদম না দিয়ে রিলিফ দিছি। কথা ঠিকই কয়েছেন মন্ডল সাহেব, কাম কাজ কিছুই হচ্ছে না। এই কি যে হয়েছে বসে সারি সুরি গায়ে একের পর এক খালি ভেজাল বাইদেই যাচ্ছে। এই শুরু হয়েছে কালী পুজোর থেকে। কালী পুজোর ভেজালে তোর কি রে ছাড়া? বেশি কথা কইস না। মুখ ফুসকে ওই কালী পুজোর কথা বার হয়ে গেছে মন্ডল সাহেব। এই ভেজাল তো একের পর এক লাগেই আছে। রুইতনের ভেজাল তো আছেই, তার বাদে আবার রিগেনেক ধরে নিয়ে গেল। আবার মনে করেন যে এই নতুন করে গোদের উপর বিস্ফোরা উঠেছে, আমাদের ওই মরবদি মোহরের ঘটি পাইছে। এই রে, মোহরের ঘটি উঠেছে। এই যে মানে এবার পুরো খেলোটা বাঁচিয়ে দিল। ক্যারে তুই এইবার- রাত দিন বাড়ির উপর নাগর নিয়ে বসে লোক থাকবি আসবে আর দেখো। ঢেল মারলে দোষ দিব আমার স্বামী। মন্ডল এক্ষুনি লোক এত পাঠাবে, ও সাহস ছাড়বে পাস না। কোনে, হ্যাঁ? আমি কাউকে দোষও দিবের যাইনি ধরবেরও যাইনি। আমার সাথে তোমরা আজে বাজে কথা কইবে আসবে না। তুমি আশকারা না দিলি পারে রঞ্জুর এত বড় সাহস হয়েছে যে আমাকে দোষী সাব্যস্ত করে। সে কথা তাকজারে জিজ্ঞেস করো, নাকি সাহস পাও না? রঞ্জু কি লাট সাহেব আইছে, তার দিকে সাহস পাবো না কি জন্য? তুমি সামনে পালি পড়ে চুল ধরে টানি ছিঁড়ে ফেলবো। কাইলাতে যখন ঢেল মারার সময় রঞ্জুর হাতে ঠাকুরপো হাতে নাতে ধরা পড়েছিল তখন তুই করেছিল রে? হ্যাঁ, এই একদম ঠিক দিচ্ছে। একদম বাজে কথা কবে না বৌদি, এই রঞ্জুর কথাই সত্যি হয়ে গেছে তাই না? কোনো শালা কবার পারবো না যে আমি ঢেল সহ ধরা পড়েছি, সব মিথ্যে কথা। হয় মিথ্যে কথায় যদি হবি তাহলে ঢেল বাতাসে এসে পড়ে না? ঢিল এসে কিসের জন্য পড়ে তুই জানিস নি? ঢিল মানে তোর মরা স্বামী, অপঘাতে মৃত্যু হয়ে তার আত্মা তো ভূত হয়ে গেছে। সেই ভূত তোর বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, তুমি নাগর নিয়ে লীলে খেলা করে বেড়াবে, সেটা দেখলে তার আত্মার রাগ হয় না? বাসন্তী, তোর বোর কথা কি তোর কানে যাচ্ছে নাকি কানে তুলো গুজিয়ে আসো? ওর কথা কে? সকলের কথাই আমার কানে যায়, চোখেও দেখতেছি। তুই আর তোর বউ এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। কোনো দিয়েছে আসল কথাটা। দেখি
আমি ঠ্যাঙে বাড়ি দিব। দেখিছো 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 তুই দেখতে ব্যাস, এবার চুপ করে গেছে, বের করে দিয়েছে তো। আপনি মরলে পরে কিডা আপনার কান্দে ধরে শ্মশানে নিয়ে যায় সবে শুনি শুনি তো। আমি মরার পর আমার দেহ কুত্তে খাবি, কারো কাঁধে নেওয়া লাগবি নে। এখন যা এখান থেকে। যাও গলি হলো, মোহরের হিসাব না নিয়ে তো যাব না। শোন গুরুদাস, সব হিসাব বন্ধ হয়ে যাবে, যা খবর চলে গেছে। মনে করে আমরা অনেক বড় একটা মোহরের হাড়ি পাইছি। এই, তুই আর তোর বউ কিডারে সেই মোহরের হাড়ি দাবি করা? হ্যাঁ, আর মোহরের দারুণ হাড়ি বলেছে। বুঝবি নি, হুম? সেটাই। খবরদার এই ভাগ নিয়ে আর যেন কোনো কথা না ওঠে। এখন যা, দেখিছো, মোহরের পিচ্ছি কি পাইছে। যা এখান থেকে। চলে চলে। এক ডেকে পাঠালো বলে দেখুন না। এইবারই একটা বড় কেলেঙ্কারি ঘটলো। আরে কনে যাচ্ছিস তুই? শোনেন কাকা, ক একে নিয়ে এসছি, একটা কিছু করার জন্য ক তো একে ভূত দিয়ে তো কোনো ধরা সেটিং পড়ে করবে গেল, না। সন্দেহ তো আমার আগেই হয়েছিল রে রঞ্জু। তুই বিষয়টা এড়া গেলি। তোরা এক একজন এক এক রকম রহস্য করতেছো। সাধন মোহর পাওয়ার কথা তো খাড়া অস্বীকার করলো। তোকে জিজ্ঞেস করলাম, তুই তো পাত্তাই দিল না। এখন তো মেলা কথা শোনা যাচ্ছে। এখন কি তো মেলা শুনতেছেন কথা কাকা? শোনা যাচ্ছে। আমি মোহরের গটি গ্রাস করেছি, তাই না? সেই রকমই তো তো গুরুদাস আর গুরুদাসের বউ ছাড়া অন্য কেউ করছে না। আচ্ছা রঞ্জু, একটা সত্যি কথা কত বাপ, মোহরের ঘটি কি তোর কাছে? কাকা, হ্যাঁ আপনাকে সত্যি কথাটা কব দেখি আমি আপনাকে এখানে ডাকিয়ে এনেছি। ক কাকা, আপনি তো জানেন মিথ্যা কথা কওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আমি যদি সত্যি কথাটা কই, তাহলে হরিদাসের বই কি একটা কানাকড়ি রক্ষা করতে পারবে? আপনি এখন মিথ্যা কথা কয়েও যে জিনিসটা রক্ষা করা যাবে তাও তো মনে হচ্ছে না। হ্যাঁ, অবস্থা এখন এমন দাঁড়াইছে যে আমিও পাইলাম না, তোকেও পাইবার দিলাম না। ও আচ্ছা, এটা খারাপ বলেনি। আপনি আমাকে একটা বুদ্ধি দেন তো। সেটাই, সেটাই। আপনি তো এক সময় ডাকাতি করতেন, এই ধরনের ধন সম্পদ হজম করার অনেক বুদ্ধি আপনার থাকবার পারে। ভুল করলো রঞ্জু। একে ডেকেছে ওই জন্যই। সম্পত্তি হজম করার ডাকাত আমরা আছিলাম না, আমরা আছিলাম দস্যু বনহুরের শিষ্য। দস্যু বনহুর ডাকাতি করে কারোর সব সম্পত্তি হজম আমি করিনি। গরিবের মধ্যে বিলা দিত। আচ্ছা আচ্ছা কাকা, এই যে হরিদাসের বাড়িতে যে ধন সম্পদটা পাওয়া গেছে, এটা কোন থেকে আসবার পারে আপনি একটু করতে পারেন? আমি আইডিয়া করতেছি সাধনের বাপ আছিল ডাকাত সর্দার। আমার মন কয় সেই আমলের মালই পাওয়া গেছে। কাকা, ও বাবা, ওর ডাকাত আপনি সত্তা কিন্তু ছিল। ভুল হয়ে কথাটা কাক কবেন না, তাহলে পরে কিন্তু কথা কি কোনো চেপে থাকে নাকি? সব কথা বেরিয়ে বেরিয়ে যাবে আস্তে আস্তে, পুরো ব্যাপারটাই। ওয়ারিশ এখন গুরুদাস হয় না মন্ডল হয়, এটাই তো ভাবতেছি রে এইটাই রঞ্জু। খারাপ বলেনি। তাহলে পরে কাকা কি করা যায়? এই যা করার করে দিয়ে চলে এসছে। এবার তো একে ডাক করাবে তো। এই যে গোলাম সাহেব, এই যে এদিকে আসেন। এর উপরে যে ডাক হয়ে গেছে কিন্তু। আপনার জন্য একটা খবর নিয়ে মেলাক্ষণ ধরে এনে খাড়া লইছি। আপনি তো মন্ডল সাহেবের সাথে প্রাইভেট কথা শেষই হয় না। আর কবেন না মান্নান ভাই, এই মন্ডল সাহেবের সামনে কি একলা একলা কথা কবার পারি? ওরে মা, কথা কবের পারেন না তাই এই অবস্থা। কবের এবার পারলে তো সবাই চিনে যে দিন গড়া ঠিকঠাক। ফজর বানা ফেলাইতেন। বিশ্বাস করেন মান্নান ভাই, আমার গা হাত পা হিম হয়ে আসতেছিল। কি করতে যে কি করছিলাম নিজের উপরে কন্ট্রোল থাকতেছিল না। ভেজাল তো মনে হচ্ছে আরো একটা বাইরে গেছে মান্নান ভাই। ভেজালের চিন্তা না একটু পরেই করেন না গোলাম সাহেব, নাকি? আপনার জন্য আরেকজন প্রাইভেট কথা কবির জন্য অনেকক্ষণ ধরে খাড়া লইছে। যান, বাগানের দিক যান। মান্নান ভাই, আপনার নিষেধের পরেই কানে ধরতেছি, আমি আর কোনোদিন বাগানে যাই কারোর সাথে কথা কব না। আপনি তো ঠিকই কয়েছেন, এটা তো ভালো দেখায় না। আমার চোখে ও খারাপ আবার গেম লাগলে কি খেলছে। হবি? হ্যাঁ, মালিক পক্ষের হুকুম রে ভাই। যা, তোকে যা করছি তাই কর গা, যা। এরা ওর ব্যাপারটা বুঝে গেছে, বুঝছেন তো, এই জন্য আর আটকাচ্ছি না, যা পারিস কর। একদম। তুই যেহেতু কস্তুরীর সাথে প্রাইভেট কথা কবে যাচ্ছিসই, তোকে একটা অনুরোধ করি, শোন, একটা হারমোনি বাজা গান গাওয়া শিল্পী সে ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে একটু রক্ষা করার ব্যবস্থা করিস নি ভাই। মান্নান কিন্তু মানে সব দিক থেকে ভালো। আহা, এ তো ওদিকে, এ যদি জানতে পারে গোলাপকে গুলি করে দেবে।
সাগর দেব। আরে রসদ কি মা? এসব আমি কি শুনতেছি? হ্যাঁ বন্দুক দিদি গান শুনতে চাও? কেন আমার গান কি তোর কাছে গান মনে হচ্ছে না? গানের কথা কি ডাকবার আছে? তাহলে কি তোর বৌমা আমার নামে তোর কাছে নালিশ করিছে মা? মানুষ আল্লাহকে হয় 8 খান, উনি হয়েছেন 10 থেকে 12 খান। না রে মা, না, তার চাইতেন বেশি। সে তো দেখতেই পাচ্ছি, পায়ের ওপর পা তুলে গান গাচ্ছিস। হ্যাঁ রে রসন, কস্তুরী তুই নাকি তোর পিস্তল খান দিয়ে দিছ? তো বন্ধুরা অসাধারণ কিন্তু এবার কিন্তু একটা নাটকটা মারাত্মক এপিসোড জমে গেছে। দেখলাম, তার কারণ হচ্ছে গিয়ে এই মোহরের খবর কিন্তু মন্ডলের কাছে শেষ পর্যন্ত এটাই ভয় পৌঁছে পাওয়া গেল, যাচ্ছে। যেটাই কিন্তু ভয়ের ছিল। যা বা যদি ওই মোহরটা সত্যি কথা বলতে সবাইকে অল্প অল্প করে দিয়ে গ্রামের লোক ভাগ করে নিত, সবাই সুখে শান্তিতে থাকতো। এবার ঘটনা হলো কি বলুন তো, এই কথাটা যেটা জনসন বললো, আমিও পাইনি তোকেও পেতে দেবো না, এই জিনিসটা কিন্তু এখন চলবে, কারণ গুরুদাস মন্ডলকে ব্যবহার করবে, যে করে হোক বের করুন, এই নিয়ে একটা গ্রামে কিন্তু বড় সড়ো অশান্তি বেঁধে যাবে। এই ছিল আজকের এপিসোড। আশা করি এপিসোডটা আপনারা এনজয় করেছেন, এইভাবেই আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।